আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আসতে একটু লেট হয়ে গেল, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে ক্লাসটি লেট হয়ে গেল। তো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান। সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা হচ্ছে? সাউন্ড সিস্টেমের সমস্যা হলে আমাকে একটু কমেন্টে জানান। ঠিক আছে, আমার এটা দিকে দেওয়া যায় না এখানে। ওকে, আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, আমরা ক্লাসটা শুরু করব। ওকে ওকে, প্রথমেই আপনাদের কাছে দুঃখিত যে ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল। আমাদের প্রায় রেগুলারই লেট হয়, এটা বললে ভুল হবে। তো সমস্যা নেই, সারা দিন কাজ শেষে আপনাদের জন্য ক্লাস নিয়ে আসতে হয়, দেখা যায় যে টুকটাক একটু লেট হয়ে যায়। তো আপনারা হয়তো বা আজকে হেডিং দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের মূলত ক্লাস হবে কিসের। আজকে আমাদের ইংলিশ ক্লাস হবে এবং একটা ইংলিশের গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তো সবাই ক্লাসটি শেয়ার করে দিন, যত দ্রুত পারেন সবাই ক্লাসটি শেয়ার করে দিন। আমরা আজকে ক্লাসটি শুরু করব এবং বাদবাকি বন্ধুবান্ধব সবাইকে একটু মেনশন দিয়ে দিন, কারণ আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস ইংলিশ ক্লাস। আপনাদের সাথে ইংলিশ নিয়ে খুবই কম দেখা হয়েছে, তো আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ টপিকস পড়বো, যেখান থেকে 2 থেকে 3 নাম্বার ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তো সবাই একটু শেয়ার করে দিন। আমি নিজেই তো শেয়ার দিতে পারতেছি না। যারা আমাদের বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন সবাই একটু গ্রুপে ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিন, ঠিক আছে? সবাই গ্রুপে ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিন যাতে বাকিরা সবাই ক্লাসে জয়েন হতে পারে। তো একটু ফার্স্ট সবাই ক্লাসটি শেয়ার করে দিন। দেখেন আজকে আমাদের ক্লাস টপিকস ওকে। হয়তোবা ইতিমধ্যে আপনারা দেখতে পাইছেন আজকে আমরা পড়ব হলো ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আরও টুকটাক অনেকগুলো টপিকস আজকে পড়বো, যেগুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন প্রতি বছর আসে, ইনশাল্লাহ এবছর আসবে। তো আমরা ব্যাখ্যা সহকারে এই টপিকসগুলোকে একদম পানি পানি করে ফেলার চেষ্টা করব, যাতে কারো কোনো অসুবিধা না হয়, যাতে আপনারাও বলতে পারেন যে ইংলিশ ইজ ইকুয়াল টু ওয়াটার। তো যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করে ফেলেছেন সবাই ক্লাসটি শেয়ার করে দিন এবং সবাই একটু বন্ধুবান্ধবকে একটু হাইলাইট করে দিন। সবাই এইটা একটু কমেন্ট করে দিন। আমরা প্রশ্নে চলে যাব। আজকে ক্লাসটা নেওয়ার ক্ষেত্রে বলতে গেলে স্লাইড রেডি করা সব কিছু মিলিয়ে অফলাইন ক্লাস শেষ করে সময়টা খুবই কম পেয়েছি, যার জন্য দেন যে আবার এখানে সে টেকনিক্যাল প্রবলেমের জন্য দেখা গেল ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল। তো সবাই শেয়ার করে দিন, আমরা আমাদের প্রশ্নে চলে যাব। আপনারা হয়তোবা দেখছেন ওই বছরই এই ভয়েস থেকে প্রশ্ন থাকবেই, কিংবা ন্যারেশন, ভয়েস সেন্স, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স,
3টা টপিকস থেকে আপনারা 2 থেকে 3টা প্রশ্ন এবছর ইনশাআল্লাহ কম পাবেন। তো আমরা হয়তোবা যতগুলো প্রশ্ন সলভ করব কিন্তু ব্যাক সহকারে করব, এর বাইরে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন আসবে না। সবাই একটু যারা ক্লাসে অলরেডি জয়েন করেছে সবাই একটু @হাইলাইট করে দিন, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে একটু হাইলাইট করে দিন। আমরা আমাদের প্রোগ্রামে চলে যাব। আচ্ছা আচ্ছা, ওকে। আর আমরা কালক্ষেপণ না করে ক্লাসটি শুরু করে দিই। তো সবাই কিন্তু আমার সাথে একটু তাল মিলাবেন, সবাই কিন্তু আমার সাথে একটু তাল মিলাবেন এবং কথা বলবেন, কমেন্ট করবেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে সাথে থাকবেন। তো আমরা দেখেন আমাদের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন সবাই একটু ভালো করে খেয়াল করবেন যে আমাদের প্রথম প্রশ্নে কি আছে। দেখেন এখানে আমাদের প্রথম প্রশ্নে আছে হলো যে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য বয় টেকস এ পেস্ট আস। আচ্ছা, এইটা হলো আপনাদের করতে বলছে, প্রশ্নে আপনাকে বলছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। তো আমার এই বিষয়টা তো বুঝতে হবে যে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বলতে আমাদের মূলত এখানে কি বোঝাতে চেষ্টা করছে। তো মূলত হলো এটা আপনার ভয়েস সেন্স থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো আমি ভয়েস সম্পর্কে হালকা এই সকল প্রশ্ন, আমাদের আরো অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো ভয়েস থেকে এসেছে। তো এই কোশ্চেনগুলোকে সলভ করার আগে আপনাদের জাস্ট বেসিক কিছু কথা বলে নিই, বিষয়টা একটু ভালো করে বোঝেন তাহলে হয়ে যাবে। দেখেন ভয়েস, এটার আপনারা বাংলা অনেকেই জানবে যে ভয়েস শব্দের অর্থ বাচ্চ, কিন্তু আসলে কি বিষয়টাকে ফিল করতে পারেন যে ভয়েস বাচ্চ বিষয়টা কি? আমরা কিন্তু শব্দটাকে ফিল করতে পারি না। তো আমাদের কি করতে হবে? ফিল করতে হবে। তো একটু যদি ভালো করে বুঝি, একদম সহজ ভাষা যদি বলতে যাই যে ভয়েস বিষয়টা কি, ভয়েস হলো আমাদের সেন্টেন্সে যে ভার্ব থাকে, আমরা কিন্তু জানি একটা সেন্টেন্সের অপরিহার্য অংশ হলো ভার্ব। মূলত আপনাদের সাবজেক্ট থাকতে পারে, এক্সটেনশনে থাকতে পারে, কিন্তু একটা সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট থাকতে হবে কি? এই ভার্বকে। এখন এই যে ভার্বটা, এই ভার্ব অর্থ হলো একটা কাজ বা কার্য সম্পাদন করা। এই কার্য সম্পাদনের ধরনকে মূলত ভয়েস বলা হয়। এই যে কাজটা যে হচ্ছে, এই কাজটার হওয়ার ধরনকেই মূলত কি বলা হয়? ভয়েস। তো এই কাজ যে হচ্ছে, আমি কিন্তু বারবার বলতেছি, এই কাজ হওয়ার ধরনকেই মূলত কি বলা হয় আপনাদের? ভয়েস। আজকে কি সব ঠিকঠাক দেখা যাচ্ছে? আমাকে একটু বড় দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, একটু বড় করে দেখেন। তাহলে আমরা বুঝলাম যে ভয়েস মূলত কি, যে সেন্টেন্সে যে ভার্ব থাকবে, এই ভার্বটা কিভাবে কাজটা করতেছে, এই কাজ সম্পাদনের ধরনকেই হলো ভয়েস বলা হয়। এখন এই ভয়েসটা হলো দুই প্রকার, আপনারা একটু বেসিকটা বুঝে নেন যে এই ভয়েস হলো দুই প্রকার। কিসের উপর? মানে এই ভার্বের কাজ সম্পাদনের ধরনটা হলো দুই প্রকার। ভার্বটা হলো যদি আপনাদের দুইভাবে কাজ করতে পারে। কিভাবে? এই যে একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, যে সাবজেক্ট কাজটি করে, এটা একটা ধরন হতে পারে। আবার এই ভার্ব বা এই কার্যটা যদি আমার সেন্টেন্সের অবজেক্ট বা এক্সটেনশন অন্য যে কোনো কিছু যদি কার্য সম্পাদন করে, তাহলে আরেক ধরন হতে পারে। এখন যদি সাবজেক্টের একটা ভার্বের সাবজেক্ট কাজটা সম্পাদন করে, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। একদম সহজ ভাষায় বোঝেন। আর যখন অন্য কিছু বা অবজেক্ট কাজটা সম্পাদন করে, তখন তাকে বলা হয় হলো আপনাদের প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস হলো দুই প্রকার, এই ভার্বটাকে সম্পাদন করার ধরনটা হলো দুই প্রকার। কি প্রকার? যে হয় সাবজেক্ট সম্পাদন করবে, না অবজেক্ট অথবা এক্সটেনশন অন্য কিছু এই ভার্বরা কাজটাকে সম্পাদন করবে। তো এখন আসেন মূলত হলো এইটা হলো ভয়েস, অ্যাক্টিভ বা প্যাসিভ। তো আমাদের মূলত পরীক্ষায় প্রশ্ন দেবে কি, হয় অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে নিতে হবে, না প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভ ফর্মে নিতে হবে। তো একটা বিষয় ভালো করে বুঝছেন যে অ্যাক্টিভ ফর্ম থেকে যে অ্যাক্টিভ ফর্ম থেকে যে আমরা প্যাসিভ যাব, এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি জানি অ্যাক্টিভ ফর্মের একটা গঠন আছে। গঠনটা হলো থাকবে সাবজেক্ট, ভার্ব থাকবে, পরে এক্সটেনশনের মধ্যে আপনাদের অনেক কিছু থাকে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ইটিসি থাকতে পারে, যাই থাক না কেন। কিন্তু আমরা যখন প্যাসিভে যাব, তা আপনারা হয়তোবা অনেকেই জানেন যে প্যাসিভে যাওয়ার ক্ষেত্রে কি করতে হয়। বেসিক্যালি প্যাসিভে যাইতে এই যে আমাদের অ্যাক্টিভের যে অবজেক্ট থাকবে, সেটা হলো প্যাসিভের সাবজেক্ট হবে। প্যাসিভের সাবজেক্ট হবে হলো অ্যাক্টিভের অবজেক্ট। আপনারা একটু বেসিকটা যদি বোঝেন, তাহলে এইখানে আমাদের যে অ্যাক্টিভের অবজেক্ট থাকবে, অ্যাক্টিভের অবজেক্টটা হলো হবে প্যাসিভের সাবজেক্ট, এবং
আরেকটা বিষয় বুঝতে হবে, এবং এই যে আমাদের অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে, এই অ্যাক্টিভের সাবজেক্ট যে প্যাসিভের হয়ে যাবে হলো অবজেক্ট। এই দুইটা হলো একদম বেসিক রুলস এবং প্রথম কথা। তাহলে আমরা প্রথমে কি বললাম, যে একটা অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট, আর অ্যাক্টিভের সাবজেক্ট হবে হলো প্যাসিভের অবজেক্ট। এখন আরেকটা বিষয় এখান থেকে খেয়াল রাখতে হবে, আমাদের যে এই যে এখানে অ্যাক্টিভে যেমন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে, এই ভার্ব অনুযায়ী আমাদের অ্যাক্টিভ, এটা তো আমাদের অ্যাক্টিভ, আমাদের প্যাসিভে এই ভার্ব অনুযায়ী কিছু অক্সিলারি ভার্ব আসবে। এইখানে টেন্স অনুযায়ী আমাদের প্যাসিভে কিছু অক্সিলারি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। সো টেন্স অনুযায়ী এই বিষয়টা আপনাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, যে টেন্স অনুযায়ী আমাদের কি করতে হবে, প্যাসিভে কিছু অক্সিলারি ভার্ব আসবে। তো কি আসবে অক্সিলারি ভার্বগুলো একটু যদি আমরা ভালো করে দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে সিম্পল হতে ভাবেন। আমরা কিন্তু টেন্স মোটামুটি জানি এবং টেন্সের কিন্তু ক্লাসে হয়েছে। যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমাদের প্যাসিভে কি অক্সিলারি ভার্ব আসবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভে আমাদের হয় অ্যাম, সাবজেক্ট অনুযায়ী অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, যে কোনো একটা। আর সব সময় এদের পর ভার্বের V3 বসবে। এই আমাদের অ্যাক্টিভে যে ফর্মই থাক না কেন, আমাদের প্যাসিভে সব সময় ভার্বের V3 বসবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো আমাদের এইখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস থাকলে আমাদের এখানে কি হবে, কন্টিনিউয়াস সাথে অ্যাম, ইজ, আর এগুলো থাকবে। আমরা কিন্তু কথাটা ভালো করে বুঝবেন, শুধু অতিরিক্ত আপনার একটা বিং বসবে, আর তারপর ভার্বের V3, প্যাসিভ বললে ভার্বের V3। তো এই যে টেন্স অনুযায়ী কিছু আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। আবার যদি ধরেন যে পারফেক্ট তো আমরা জানি হ্যাভ অথবা কি থাকে, হ্যাজ থাকে। তো এদের পর আমাদের প্যাসিভে যে কি বসবে, বিন বসবে। আবার যদি পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি থাকে, অলরেডি কিন্তু আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত বিং বসাতে হবে প্যাসিভে। এই কথাগুলো মাথায় রাখবেন, এবং এদের পর সব সময় ভার্বের V3। আপনারা একদম শেষ প্রান্তে আছেন জন্য আমি পড়াগুলোকে শুধু রিভাইজ দিচ্ছি। আবার একটু ভালো করে বুঝেন, আমাদের যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অ্যাক্টিভে, এগুলো কিন্তু সব হলো অ্যাক্টিভে থাকবে। তো অ্যাক্টিভে যদি থাকে, তাহলে আমাদের প্যাসিভের ক্ষেত্রে এইখানে কি অক্সিলারি ভার্ব আসবে, হয় আসবে ওয়াজ, না হলে ওয়ার। আর ভার্ব V3 কিন্তু এটা আমরা সবসময় বলছি। এবং আরেকটা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে ওই যে সাবজেক্ট অবজেক্টের বিষয়টা তো বলেই ফেলছি। এবং আরেকটা বিষয় হলো আপনাদের এখানে পাস্ট কন্টিনিউয়াস থাকে, তো পাস্ট কন্টিনিউয়াসে প্যাসিভে তো ওয়াজ, ওয়ার এখানে তো দেওয়াই থাকে, শুধু এর সাথে বিং বসবে। কথাগুলো আমরা একটু তাড়াতাড়ি বললেও আপনারা বিষয়টা নোট করে নেবেন, কারণ আমাদের অনেকগুলো পড়া আমাদের আজকে শেষ করতে হবে। আবার পাস্ট পারফেক্টে তো আমাদের হ্যাড থাকেই, তো হ্যাড থাকলে এখানে শুধু একটা হ্যাড বিন বসবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আমাদের কি হ্যাড থাকে, হ্যাড বিন তো থাকবেই, তারপরে আমাদের কি বসবে, বিং বসবে। আর সব সময় তো আমাদের কি ভার্বের V3 বসে। কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন। ফিউচার টেন্সেও সেম, ঠিক আছে? ফিউচার টেন্সের ক্ষেত্রে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব থাকে। তো অক্সিলারি ভার্ব থাকলে উইল, ক্যান, মে, এই বিষয় যাই থাক না কেন, এরপর আপনারা বেসিক্যালি হলো একটা অ্যাক্টিভে যদি এগুলো থাকে, তাহলে পরে কি বসাবেন, একটা বি বসাবেন। শুধু কি বসবে, একটা বি বসবে, পরে হলো ভার্বের V3 বসবে। এই কথাগুলো কিন্তু খুব ভালো করে, মূল কথা হলো মডাল অক্সিলারি ভার্ব থাকলে, মডাল অক্সিলারি ভার্বের পর প্যাসিভে সবসময় একটা বি বসবে। আমরা কিছু প্রশ্ন সামনে প্র্যাকটিস করব। তো এই হলো একটা কথা। এবং আরেকটা বিষয় একটু ভালো করে আপনারা এখন মূল বিস্তারিত ফর্মটা দেখেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, অ্যাক্টিভের গঠন এবং প্যাসিভের গঠনটা দেখেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হলো বেসিক্যালি বসবে। কিন্তু এইখানে আমাদের প্যাসিভে যে গঠনটা তাহলে হবে, আমরা এখন যা শিখলাম, প্যাসিভের গঠন হলো কি, এখানে যে সাবজেক্ট থাকবে এটা হলো অ্যাক্টিভের অবজেক্ট। আচ্ছা, পরে আমাদের কি বসবে, ওই যে এই টেন্স অনুযায়ী এখানে আমাদের অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব। পরে আমাদের যে এখানে মূল ভার্ব থাকবে, সেই মূল ভার্বে সবসময় একটা V3 বসবে। এবং পরে এইখানে একটা আমাদের অবজেক্ট বসার আগে একটা প্রিপজিশন বা প্যাপজিশন যাই বলেন না কেন সেটা বসবে। পরে আমাদের অবজেক্ট বসবে, আর অবজেক্টটা হলো অ্যাক্টিভের সাবজেক্ট। এই হলো আমাদের বেসিক্যালি গঠন। তো এই গঠনটা যদি ধরতে পারেন, এই যে কি অক্সিলারি ভার্ব আসবে সেটা আমাদের ডিপেন্ড করে দেবে এই অ্যাক্টিভের টেন্স। এবং অ্যাক্টিভের যে ভার্বটাই থাকুক, এখানে আমাদের কি বসবে, ভার্বের V3। এবং তারপরে এইখানে একটা প্রিপজিশন বসবে, পরে হলো অবজেক্ট বসবে। এবং আমরা সাধারণত এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, খুব মনোযোগ সহকারে শোনেন, আমরা সাধারণত এইখানে হলো বাই বসাই। সব ক্ষেত্রে কিন্তু বাই বসবে
বসবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হলো এখানে অবজেক্ট হিসেবে বাই বসবে, কিন্তু কিছু কিছু ভার্বের ক্ষেত্রে বাই বসবে না, যেইগুলো থেকেই আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমি সেই ভার্বগুলো আপনাকে একটু লিখে দেই, তারপর আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন বাসায় সবগুলো বিষয়, যে কোথায় বাই বসবে আর কোথায় বাই বসবে না। কি সবাই ঘুমিয়ে যাচ্ছেন? সবাই কমেন্ট নিতে পারতেছি না জন্যে? ঘুমানোর কিছু নাই ভাই। আসলে মূলত বেসিক সহকারে পড়ালে এই বিষয়টা হয়। আপনারা কয়েকটা ভার্ব মনে রাখবেন, ইনশাল্লাহ এমনি কমন পড়বে। যেমন আপনাদের যদি কোথাও থাকে এই যে নো ভার্ব, এই নো ভার্বের পর টু বসবে। আমি কয়েকটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি, বাদ বাকি মানে বাই যেখানে বসবে সেটাও বলে দেবো, কিন্তু কয়েকটা ভার্ব আছে যাদের পর বাই বসবে না, সেক্ষেত্রে ব্যতিক্রমগুলো লিখে নেবেন যে নো ভার্বের পর বসবে হলো টু। তারপরে আপনাদের আরও কয়েকটা ভার্ব আছে, যেমন কন্টেন, আরেকটা হচ্ছে হলো এমবডি, বডি। এই ভার্বের পর বসবে হলো ইন। কথাগুলো কিন্তু খুব সুন্দর সহকারে আপনারা মনে মনে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমাদের কোথায় টু বসে, কোথায় ইন বসে, আমি যে কয়েকটা ভার্ব দিচ্ছি শুধু এই কয়েকটা ভার্বই মনে রাখবেন, ইনশাল্লাহ সবই কমন পাবেন। তারপরে আপনাদের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুইটা ভার্ব যদি হয়, দেখেন প্লেস, ডিসপ্লেস, তারপরে হলো আপনাদের আছে স্যাটিসফাই। আপনাদের স্যাটিসফাইয়ের পর আরেকটা ভার্ব আছে, সেটা হলো আপনাদের সিস। সিস শব্দের অর্থ বাজেয়াপ্ত করা। তো এই ভার্বগুলোর পর আমাদের বসবে হলো উইথ। এই ভার্বগুলোর পর আমাদের কি বসবে, তা দেখেন প্লেস, ডিসপ্লেস, স্যাটিসফাই, সিস, এদের পর হলো উইথ বসবে। কন্টেন, ইমবডি, এদের পর হলো ইন বসবে। নোনের পর টু বসবে। আর কয়েকটা ভার্ব আছে যেগুলোর পাশে অ্যাড বসবে, যেমন কি সারপ্রাইজ, শক, এই দুইটা ভার্বের পর অ্যাড বসবে। তো এই যে আমি কয়টা ভার্ব লিখছি, এই কয়েকটা ভার্ব আপনার খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। দেখেন নোনের পর বসবে টু, কন্টেন, ইমবডি, এটার পর বসবে ইন, প্লেস, ডিসপ্লেস, তারপর হলো আপনাদের স্যাটিসফাই, তারপরে হলো সিস, এদের পর হলো উইথ, আর এখানে হলো সারপ্রাইজ আর হলো শক, এদের পর বসবে অ্যাড। তো এই যে আমি কয়েকটা যে বেসিক কথা বললাম, যদি সেই রুলস অনুযায়ী আপনি ফেলেন, তাহলে এই সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্স বলছে চুজ প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। একটা অ্যাক্টিভ দেওয়া আছে, প্যাসিভ করতে হবে। তাহলে আমরা জানি প্যাসিভ করতে হলে কি করতে হবে, এই যে অবজেক্ট আছে, অবজেক্টটাকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট করতে হবে। তাহলে আমার আসের সাবজেক্ট ফর্ম কি, উই। ঠিক আছে, উই। এখন দেখেন এটা কোন টেন্সে আছে, প্লেসড, এটা কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অজ অথবা ওয়্যার, তো উইর সাথে আমাদের কি বসে, উইর সাথে হলো ওয়্যার বসে, কারণ এটা হলো আমাদের প্লুরাল। তো এই জন্য আমাদের কি বসছে, ওয়্যার। তাহলে উই ওয়্যার, তারপরে তো আমরা জানি যে ভার্বের কি বসবে, ভি3। তো প্লেসডের ভি3 কি, প্লেসডি। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের একটু আগে আমরা পড়ছি প্লেস, ডিসপ্লেস, এদের সাথে হলো উইথ বসে, এদের সাথে কি বসে, উইথ বসে। এই কয়েকটা ভার্ব ব্যতীত বাকি ক্ষেত্রে আপনাদের কি বসবে, বাই বসবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন, এই ব্যতিক্রম কয়েকটা মনে রাখবেন। তাহলে প্লেস, উইথ, তারপর হলো আমাদের কি বসবে, সাবজেক্টের অবজেক্ট। তাহলে এখানে আছে কি, দ্য বয়, ওর অবজেক্ট ফর্ম কি, দ্য বয়। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে এখানে অ্যান্সার কোনটা রাইট, একটু ভালো দেখেন যে উই আর প্লেসড উইথ দ্য বয়, আমাদের কিন্তু এ নাম্বার অ্যান্সার রাইট হচ্ছে। তাছাড়া কিন্তু আচ্ছা এখানেও তো এটাই আছে, সবগুলো অপশনই তো উই আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেসিক যে বিষয়টা আপনি তো সেই বিষয়টা বুঝতে পারছেন। এখানে প্রত্যেকটা অ্যান্সার অপশনই হলো এটা আছে। তো আমাদের সঠিক অ্যান্সার দেখেন বি নাম্বার দিয়ে দিছে, কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা অপশন, আমাদের বললাম না জাস্ট কি খুব তাড়াহুড়া করাতে এই জিনিসগুলো চেক দেওয়া হয়নি, আমাদের প্রত্যেকটাই সঠিক অ্যান্সার দেওয়া আছে। কিন্তু আপনার বেসিক বিষয়টা বুঝতে পারলে আপনার ভয়েস সেন্স শেষ। আমি যে কয়েকটা রুলস প্রথমে বলে দিছি, এখন এইগুলোর উপর ভিত্তি করে সবগুলো সমান যাবে। তো আপনারা কি সব ঠিকঠাক বুঝতে পারতেছেন? বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানাবেন।
আচ্ছা আচ্ছা, দেখেন যদি এইটা আমাদের সলভ হয়ে থাকে তাহলে আমরা এখন 2 নাম্বার কোশ্চেন যাবো। আমি যে কয়েকটা রুলস বললাম এই রুলসের মধ্যে থেকেই ইনশাআল্লাহ বাদ বাকি জিনিসগুলো হয়ে যাবে। এখন আসেন আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে এইটা একটু ভালো করে দেখেন, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। বলছে কি ডোন্ট ডু ইট। আচ্ছা, যদি আপনারা সেন্টেন্সের ধরন দেখতে চান, আমরা কিন্তু বেসিক ভয়েস সেন্সের বেসিক রুলস অটোমেটিক শিখে ফেলছি। তো যদি আমরা এখন এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব, ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে যাব, তো মাথায় রাখবেন প্রথমে শুরুতেই বসবে লেট। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ হলে সেই ক্ষেত্রে আমাদের বসে হলো নট, কিন্তু এই নট বসে একটা রুলস আছে আমি বলবো, ঠিক আছে? তো যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হয় তাহলে আমাদের প্রথমে বসবে কি লেট। আমাদের এই লেটটা বসাতে হবে, তারপর অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। আর এই যে দেখেন এখানে আছে হলো কি ইট, তাহলে আমরা কি করব লেট ইট। আমাদের কথা এটা হলো একটা আপনাদের পজিটিভ সেন্টেন্সকে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলতেছি, তো আমাদের ক্ষেত্রে হলো এই বিষয়টা বসাবে লেট ইট, তারপরে আমাদের একটা বি বসাতে হবে, কারণ এইখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের বি আসবে। তারপরে আমাদের যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের হলো V3 বসাতে হবে। তো এইটা হলো আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো একটু ভালো করে আমরা বিষয়টা বুঝি। ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ টু কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। কথাগুলো কিন্তু একটু ভালো করে বোঝেন। অ্যাক্টিভে কেমন থাকে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়, এক্সটেনশন বসে। তো প্যাসিভে যখন যাব আমরা তখন প্রথমে বসবে হলো লেট, তারপরে হলো আপনাদের এই যে এক্সটেনশন মধ্যে থেকে আমাদের অবজেক্টটা চলে আসবে, পরে একটা বি ভার্ব আসবে, পরে হলো ভার্বের V3 বসবে। আর যদি নেগেটিভ হয় তাহলে এটা বসবে হলো লেট নট, তারপরে আমাদের কি অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3। তো এটা হলো বেসিক, এটা হলো যদি পজিটিভ হয়, এটা হলো নেগেটিভ হয়। কিন্তু কিন্তু একটু একটু কিন্তু আছে, যে কিন্তু প্রশ্নটাই হলো এইটা। যেমন এইখানে আপনারা আমি বললাম নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটা তো কি একটা নেগেটিভ সেন্টেন্স না? তো নেগেটিভ সেন্টেন্স হলে কিন্তু আমাদের তাহলে নিয়ম অনুযায়ী কি হচ্ছে লেট, পরে কি বসতেছে নো, তাহলে এখানে অবজেক্ট আছে ইট, আমরা ইটটাকে এখানে আসবো, আমাদের যে রুলসটা বললাম কিন্তু একটা বেসিক কনসেপ্ট সেটা বুঝছেন। তাহলে কি লেট নট ইট, তারপর আমাদের অক্সিলারি ভার্বটা এখানে আসবো বি, ঠিক আছে? আর মানে এখানে আছে হলো আপনাদের কি ডু, ডুর V3 ফর্ম কি ডান। এটাই তো আমাদের হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু ভাই একটু প্রবলেম আছে। সে প্রবলেমটা এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা এটা হলো প্রোনাউন। এই অবজেক্টটা এখানে কি আছে আপনাদের একটা প্রোনাউন। যখন অবজেক্ট মানে প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে আসবে তখন এইখানে ব্যতিক্রম বিষয়টা ঘটবে, লেটের পরই সেই প্রোনাউনটা এইখানে বসে যাবে। লেট ইট পরে যে নটটা আছে সেই নটটা বসবে। কথাটা একটু ভালো করে বুঝবেন যে যদি আমাদের প্রোনাউন যদি আমাদের এই যে অবজেক্ট থেকে সাবজেক্ট ফর্মে বসে তখন নটটা পরে বসবে, কিন্তু এখানে যদি ইট না থাকে, যদি আমাদের থাকতো একটা বয়, তাহলে কিন্তু আমরা লেট নট দ্য বয়, এখানে কিন্তু লেট নট দ্য বয় বা যে কোনো কিছু বসাতে পারতাম। একটা নাউন থাকলে আমরা ইজিলি এটা বসাতে পারতাম, কিন্তু যখনই এখানে একটা প্রোনাউন চলে আসছে, প্রোনাউন আসলে মাথায় রাখবেন প্রোনাউনের পরে নট শব্দটা বসবে। তো এই জন্যে তাহলে এই সেন্টেন্সের বা এটা সঠিক অ্যান্সার কোনটা হবে আপনারা একটু বলেন তো। তাহলে এইখানে আমাদের নটটা কি আগে বসবে, লেটের সাথে বসবে? না ভাই, নটটা লেটের সাথে বসবে না। অ্যান্সার এটা রং, অ্যান্সার এটা রং, ঠিক আছে? তারপরে দেখেন আমরা তো জানি যে লেটের পর আমাদের হয় নট বসবে না হলে অবজেক্ট বসবে, তো এখানে বি আগে চলে আসে, তাহলে এটাও কি আমাদের রং। তারপরে দেখেন লেট ইট, এখানে তো আমাদের নট নাই, তাহলে এটাও রং। তাহলে দেখেন আমাদের এই নাম্বারটা হলো সঠিক, লেট, তারপরে এই যে ইট, তারপরে নট, তারপরে বি, তারপরে হলো ডান। তাহলে আমাদের অ্যান্সার হলো এ নাম্বার। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? সবাই বুঝে থাকলে একটু কমেন্টে জানাবেন। কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি যে ডোন্ট ডু ইট না দিয়ে যদি একটা কোনো একটা সাবজেক্ট দিত, যে ডোন্ট ডু, ধরেন যে কোনো একটা অর্কের নাম বলতো বা একটা নাউন থাকতো, মূল কথা হলো এখানে কি থাকতো, একটা নাউন থাকতো। নাউন থাকলে কিন্তু আমরা তখন ওই যে আগে প্রথমে লেট নট বসাতাম, লেট নট, পরে হলো আমাদের অবজেক্ট আসতো। এই বিষয়টা সুন্দর করে মাথায় রাখবেন, আমাদের সামনে বিষয়গুলো আমরা পাবো। দেখেন এই সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? সবাই বুঝে থাকলে একটু ডান লিখবেন। আপনারা কি বুঝতেছেন কিনা আমি নিজেই বুঝতেছি না, কারণ আমি কমেন্ট ওইভাবে দেখতেছি না। আমি জাস্ট মূল বেসিক বিষয়গুলো পড়ানোর চেষ্টা করতেছি। অনেকগুলো টপিকস পড়াতে হবে ভাই, সারাদিন দৌড়ের উপর থেকে আপনাদের জন্য কষ্ট করা হচ্ছে। তো
তারপর যদি আপনারা বিষয়টা না বোঝেন, আর এই যে আমি যে রুলসগুলো বলতেছি, এই রুলসগুলো আমাদের এই যে বই দেখতেছেন না, এই শেষ সময়ে আপনি জাস্ট 5 দিন যদি বইটা পড়েন, এই বইয়ের কিচ্ছু থাকবে না, আপনারা বইটা সংগ্রহ করে নেবেন, এই বইতে সবই দেওয়া আছে। আর টুকটাক আমাদের ক্লাসগুলো করেন, দেখেন লেট নট ইট বি ডান। ওকে, ঠিক আছে, আমরা দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমি জাস্ট প্রশ্ন রিলেটেড ব্যাখ্যাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, সবাই একটু ভালো করে বোঝেন। ওকে, দেখেন এখানে আছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এটা বলছে নেগেটিভ ফর্ম। আরে ভাই, নেগেটিভ ফর্ম বললে শুধু একটা নট বসবে, আর কোনো কিছু বসবে? এটা আমাদের কিন্তু ভয়েস সেন্স না, এটা ট্রান্সফরমেশন সিনট্যাক্সে। তো এটাকে আমরা নেগেটিভ করতে যাই, তাহলে আই হ্যাভ নট, আমি কাজটি আমার হোমওয়ার্কগুলো শেষ করেছি, আর আই হ্যাভ নট মানে আমি করি নাই। ঠিক আছে, কি করি নাই? ডান মাই হোমওয়ার্ক। তাহলে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক কোথায় আছে? বি নাম্বারে আছে। ঠিক আছে, আই এম নো ডুইং হোমওয়ার্ক, এটা তো কখনোই রাইট হবে না। ঠিক আছে, আই ডিড, এখানে আসলে এম বা হ্যাড, আমার ডিড আসলে কই থেকে? তারপরে শ্যাল, এটা কই থেকে আসলে ভাই? অন্যগুলো তো এমনি ভুল, আপনি যদি নর্মাল লজিকে যান, এখানে আছে হ্যাভ, এম ভুল, শেষ। এটা হলো নেগেটিভ কি, একটা নট বসায় দেবেন। তো এর থেকে কি সহজ কোনো কিছু আছে? আচ্ছা, কয় মিনিট ক্লাস আছে ভাই? তো আপনারা এখনই বোধহয় অনেকেই অসহ্য হয়ে যাচ্ছেন নাকি? ক্লাসে কই আপনাদের বন্ধু বান্ধব কই? সবাই একটু আপনার বন্ধু বান্ধবকে ডাকেন, একটু অ্যাট দ্য রেট হাইলাইট করেন, সবাই হাইলাইট করুন, যাতে আপনাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার কাছে ক্লাসটি পৌঁছাতে করে সবাই উপকৃত হয়, আমরাও একটু ফিলিংস পাই। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস টাইম মেনটেন করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা সবসময় বলি আমরা কোনো নোটিশ ছাড়া, কোনো পোস্ট ছাড়া যখন মন চায় তখন আসি ভাই, যখন মন চায় তখন আসি না ভাই। আমাদের অফলাইন সারাদিন ব্যাচ মেনটেন করতে হয়, সারাদিন ব্যাচ সব কিছু মেনটেন করে আপনাদের জন্য অতিরিক্ত। চেহারাটা দেখছেন, চেহারার গ্লেস কীরকম? ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে তখন অনেক সুন্দর লাগে, বুঝছেন? কিন্তু আপনাদের কাছে আস্তে আস্তে ধরেন যে এই যে গ্লেস সব নষ্ট হয়ে যায়। কিন্তু কি করার ভাই, আপনাদের ক্লাস করতে হয়, তার একটা দিন সময় আছে। ঠিক আছে, সবাই একটু হেল্প করবেন এবং পড়েন, ভালো কিছু পাবেন। আচ্ছা দেখেন, তাহলে এটা আমাদের হয়ে গেছে। এটা হলে আমাদের পরবর্তী প্রশ্নটা কি? ওকে, দেখেন পরবর্তী প্রশ্ন। ওকে, দেখেন এখানে 4 নম্বরে একটা কোশ্চেন দেওয়া আছে। 4 নম্বর কোশ্চেনে বলছে রহিম ওয়াজ সিক ইয়েস্টারডে, এটা বলছে ইন্টারগেটিভ ফর্ম, মাথায় রাখবেন ইন্টারগেটিভ ফর্মে। ঠিক আছে, যখন আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, সেই অক্সিলারি ভার্বটা হলো প্রথমে চলে আসবে, তারপরে বাদ বাকি জিনিসগুলো ঠিক থাকবে। ওয়াজ, রাহিম, সিক, যা আছে তাই থাকবে, শুধু অক্সিলারি। আপনারা মাথায় রাখবেন, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্টারগেটিভ করব, তখন সেই ক্ষেত্রে এইখানে যে অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটা হলো শুরুতে চলে আসবে, আর লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। কিন্তু যদি এইখানে এই যে অক্সিলারি ভার্ব না থাকে, ঠিক আছে, রহিম সিক ইয়েস্টারডে, তখন আমরা এটা দেখবো যে এইটা আসলে আপনাদের ভার্বের বেস ফর্ম আছে না পাস্ট ফর্ম আছে। যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে শুরুতে ডু অথবা কি ডাজ বসবে। যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ, আদারওয়াইজ কি বসবে? ডু। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সবসময় কি বসবে? ডিড বসবে। এইটুকুই হলো চেঞ্জ, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে যেহেতু আমরা অক্সিলারি ভার্ব আছে, আমাদের এত চিন্তা করতে হবে না, এই যে অক্সিলারি ভার্বটাকে শুরুতে বসাবে। এখানে অজ দিয়ে শুরু হয়েছে, ইস তো হবেই না, বাট ডাস এখানে তো আসবে না, কারণ আমার অক্সিলারি ভার্ব আছে। ওয়ারও তো আসার কথা না, তাহলে অজ আছে, অজ শুরুতে চলে আসবে। তাহলে অজ রহিম সিক এস্টার, দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়নি, দেখছেন? তো এটার অ্যান্সার হলো বি নাম্বার, এটার অ্যান্সার বি নাম্বার। ওকে, সবাই একটু কমেন্টে জানাবেন বুঝতেছেন কিনা বা সব ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছেন। আসেন 5 নাম্বার কোশ্চেনে চলে যাই, দেখি আমাদের 5 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে। দেখেন আমাদের 5 নাম্বার কোশ্চেনে আমার অলরেডি যেগুলো পড়াবো সেগুলো অলরেডি বেসিক সব আলোচনা করা শেষ। এখন টুকটাক শুধু আপনারা বিষয়গুলো মিলে নেবেন। তাহলে দেখেন এখানে বলছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম দ্য সেন্টেন্স, এখানে বলছে আই নো হিম। আচ্ছা, যাই থাক না কেন, সিম্পল একটা কথা, তাহলে এই যে আমাদের হিমটা প্রথমে হয়ে যাবে সাবজেক্ট, তাহলে হিমের সাবজেক্ট ফর্ম কি? হি।
আচ্ছা কি বসায় দিছি। আচ্ছা এই যে নোটা ভার্বের এটা কোন টেন্সে আছে আপনারা অবশ্যই বলছেন, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে হির সাথে কি বসে? আমি বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভে এম বসবে অথবা ইজ বসবে অথবা কি বসবে আর বসবে। তো আমাদের হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার সাথে কি বসে ইজ, তাহলে হি ইজ। আচ্ছা এই যে নো, আচ্ছা নোর ভি থ্রি ফর্ম সবসময় প্যাসিভে ভি থ্রি হবে, চোখ বুঝে মাথায় রাখবেন সবসময় প্যাসিভে ভি থ্রি। তাহলে আই হ্যাভ ও হি ইজ নোন। আচ্ছা আমরা বলছিলাম এখানে একটা পি পজিশন, এখানে একটা পি পজিশন বসাতে হবে, কিন্তু আমরা তো বেশিরভাগ জানি পি পজিশন বাই ইউজ করি, কিন্তু আমি কিন্তু ক্লাসের শুরুতে লিখে দিছি যে কিছু ভার্ব আছে যেগুলোর পরে আপনাদের কি বসবে না, বাই বসবে না, সেগুলোর পর নির্দিষ্ট কিছু পি পজিশন বসবে। তাহলে নোর সাথে কি বসে, টু বসে, কি বসে, টু বসে। আচ্ছা দেখেন তাহলে হি ইজ নোন টু, তারপরে হলো এখানে আই এর অবজেক্ট ফর্ম কি, মি, হি ইজ নোন টু মি। তাহলে আমাদের হি ইজ নোন টু মি কই আছে দেখেন, বলছে হি ওয়াজ নোন টু মি। আচ্ছা এখানে তো ওয়াজ হবে না, কারণ এটা আমাদের নো আছে, বিষয়টা বুঝতে পারছেন, এটা পাস্ট টেন্সে হবে না, ভুল। দেখেন হি ইজ নোন, এই যেখানে ভুলটা কি বাই দিছে, কারণ নো আমরা কিন্তু বেসিক্যালি যারা জানি না যে নোর পর টু বসে তারা কিন্তু ডিরেক্ট এটা বাই বসায় দিলাম, বাই বসা সঠিক অ্যান্সার বি। আমার হয়ে গেছে, আমার 195টা হয়েছে, বইলা সিলে বাইরে আসতেন রেজাল্ট দিলে দেখতেন 35টাও হয় নাই। এই যে এইভাবে স্টুডেন্টরা ভুল করে, কিছু কিছু বিষয় কিন্তু বোঝে না, নোনের সাথে উইথ বসে না, নোনের সাথে বসে টু, আর এটা আমাদের টেন্স অনুযায়ী ঠিক আছে, হি ইজ নোন টু মি। তাহলে আমাদের অ্যান্সার হলো এটা ডি নাম্বার, অ্যান্সার হলো ডি নাম্বার। ওকে আসেন আমরা পরবর্তী 6 নাম্বার প্রশ্নে যাই। পরবর্তী 6 নাম্বার প্রশ্নের সাথে আমরা দেখি যে কি আছে, বলছে সিলেক্ট দ্য রাইট প্যাসিভ ফর্ম। আচ্ছা আমাদের হলো সঠিক প্যাসিভ ফর্মটা নির্ণয় করতে হবে। তো সঠিক প্যাসিভ ফর্ম কোনটা, একটু আপনারা এটা আমাকে অ্যান্সার মানে কমেন্ট করে বলেন তো, এটা সঠিক প্যাসিভ ফর্ম কোনটা। আমরা কিন্তু শুরুতে এটার বেসিক বলে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কমেন্ট করে বলেন তো এটা সঠিক প্যাসিভ ফর্ম কোনটা। আমরা কিন্তু শুরুতে এটার বেসিক বলে দিচ্ছি। পিছিয়ে দেয় না পেজ ভিতরে ঢুকে। সবাই একটু কমেন্ট করে জানান এটা হলো কি বি। আচ্ছা বি কেন, প্যাসিভ ফর্ম, সঠিক প্যাসিভ ফর্মটা সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করুন যে এটা কি হবে। সবাই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করুন যে এটা, আচ্ছা অনেকেই বি বি বি, কিন্তু বি কি জন্য, আমি কিন্তু প্রথমেই এটা বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এইখানে প্রশ্নে কিন্তু সব সেম, দেখেন সব সেম, আপনার কোথায় প্রবলেমটা হয়েছে একটু যদি ভালো করে দেখেন, বলছে যে আই ওয়াজ, আচ্ছা এখানেও আই ওয়াজ আছে, কোনো সেন্স নাই, ঠিক আছে, এখানেও আই ওয়াজ আছে, এখানে হচ্ছে প্রিন্স ওয়াজ, আচ্ছা নাম দিয়ে দিচ্ছে, ওইটা কোনো সমস্যা নাই। তারপরে দেখেন এইখানে জাস্ট প্রিন্স, এখানে প্রিন্স, এখানে প্রিন্স, এখানে জাস্ট বাই মি। আচ্ছা এই যে এই অপশনটা হলো সবগুলো থেকে মনে করেন যে একটু ভিন্ন, কিন্তু যেখানে আপনাদের ভিন্ন দেখেন এটাও সব জায়গায় আছে, ঠিক আছে, সিজ সব জায়গায় কিন্তু সিজ আছে, সব জায়গায় সিজ আছে, কিন্তু এইখানে আছে অ্যাট, এখানে আছে উইথ, এখানে আছে বাই, এখানে আছে বাই। তো আমি কিন্তু ক্লাসের প্রথমেই বলছি প্লেস, ডিসপ্লেস, তারপরে হলো স্যাটিসফাই, তারপরে ছিল হলো সিস, ঠিক আছে। এদের পর প্রিপোজিশন হিসেবে কি বসে, উইথ বসে। তো আপনাদের এই বিষয়টা যদি কেউ না জানে যে এদের পর উইথ বসে, তাহলে কিন্তু সে বিষয়টাকে ভুল করবে। তো এই ক্ষেত্রে আমাদের হলো উইথ কোথায় আছে, এই যে আমাদের বি নাম্বারে উইথ আছে, সেজন্য আমাদের 6 এর অ্যান্সার হলো বি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো প্রশ্নগুলো কই থেকে আসে, আমি যে বেসিকগুলো বলতেছি এইগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা নিয়ে ভয় পাওয়া বা টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে। ওকে আসেন আমরা পরবর্তী প্রশ্নে বলছে যে অ্যাক্টিভ
অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সের অ্যাক্টিভ ফর্মটা আমাদের নির্ণয় করতে হবে। এখন বলছে শিপ ওয়াজ বার্নড, মানে কি আপনাদের জাহাজটি কি হয়ে গেছিল, মানে পুড়ে গেছে, জাহাজকে নিজে যে পুড়তে পারে না। তাহলে এইখানে দেখেন অবজেক্ট কাজ ছিল, এটা হলো প্যাসিভ ফর্মে ছিল, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ফর্মে নিতে হবে। অ্যাক্টিভ ফর্মে অবশ্যই একটা সাবজেক্ট কাজটা করবে। তো সাবজেক্ট কাজ করলে দেখেন আমাদের প্রথমে এখানে কোনো সাবজেক্টই নাই, ঠিক আছে। এখন এই স্ক্রিনে আমরা দেখেন এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো সাবজেক্ট নাই, কারণ অ্যাক্টিভে সব সময় একটা সাবজেক্ট চলে আসবে এবং সাবজেক্টই কাজটা সম্পূর্ণ করবে। তো দেখেন আমাদের বি নাম্বারে দিছিল ফায়ার, ঠিক আছে। তো আমাদের কি আমাদের প্রশ্নগুলো কত সহজ করে, আর এখানে যে ই থাক না কেন এটা আমাদের টেন্স অনুযায়ী আসবে, যেহেতু ওয়াজ আছে তাহলে এটা আমাদের পাস্ট টেন্সে আসবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে। দেখেন ফায়ার বার্নড দ্য শিপ, এটা হলো আপনাদের সঠিক অ্যান্সার। তো আমরা যদি এত ভিতরে নাও ঢুকি, আমাদের মূল কথা অ্যাক্টিভে যেহেতু আছে তাহলে অ্যাক্টিভে একটা সাবজেক্ট লাগবে। তো আমাদের তো বাদ বাকি তিনটা অপশনে কোনো সাবজেক্টই নাই, তো সাবজেক্ট কোথায় আছে, শুধুমাত্র বি নাম্বার অপশনে আছে। এইভাবেও যদি আপনারা পরীক্ষার রুমে চিন্তা করতে পারেন তাহলে উত্তর হয়ে যাবে। আশা করি এটা ধরেন যে আপনাদের খুব আহামরি কঠিন কিছু না এবং আপনাদের এখানে ভুল হবে না, এইটুকু ভরসা আছে। ওকে ঠিক আছে, আপনারা জাস্ট এটা যারা অ্যান্সার করছেন 20 তারা হলো সঠিক। আমরা এখন 8 নাম্বার প্রশ্নে চলে যাই। আমাদের ভয়েস সেন্স থেকে প্রায় মোটামুটি প্রশ্ন আমরা করে ফেলছি। এখন আমরা চলে যাব হলো ন্যারেশন, যেটা ছোটোবেলায় ক্লাস 7-8 থেকে আপনারা ন্যারেশনগুলো করেন। তো এখন আমরা ন্যারেশন সম্পর্কে হালকা বেসিক কিছু আলোচনা করব। হালকা বেসিক আলোচনা করে পরবর্তীতে আমরা ন্যারেশনের প্রশ্নগুলো সলভ করব। দেখেন আমাদের ন্যারেশনের প্রথম যে কোশ্চেনটা এসেছে, আমাদের ভয়েস সেন্সের মোটামুটি যে প্রশ্নগুলো থেকে আসে এবং যেভাবে আসে সেগুলো আমরা অলমোস্ট সলভ করে ফেলছি। এখন আসেন আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আসে, ফেসবুক থেকে ঢুকবো, লাইভ থেকে তো কমেন্ট দেখা যাবে না। ওকে, তো সবাই তো ভালো আছেন তাই না? আমরা বেশি একটু ধরেন যে আনফর্মাল, ঠিক আছে, যে কোনো ফর্মালিটি নাই আমাদের মধ্যে তাই না, হুট করে গেঞ্জি পরে বা মন যেমন চায় সেভাবেই ক্লাসে আসি। এই দেখেন আছে ক্যামেরা এমনভাবে ধরা হয়েছে যে আমাদের অনেক দেখতে বড় লাগছে। আচ্ছা যাই হোক, আমাদের কোনো কিছু ফর্মালিটি না থাকলে আপনাদের যা পড়াচ্ছি সেটা হলো আপনাদের ফর্মাল পড়া এবং ইনশাআল্লাহ এগুলো কাজে লাগবে এবং কাজে লাগার পড়াগুলোই আমরা আপনার জন্য নিচ্ছি। দেখেন আমাদের এখানে যদি আপনি একটু ভালো করে তাকান, এখানে বলছে প্লিজ গো দেয়ার, বলছে এর ইনডিরেক্ট ফর্ম। তো ইনডিরেক্ট আপনারা হয়তো বা জানেন ন্যারেশন জিনিসটা কি। এগুলো কিন্তু অনেক বড় ক্লাস ভাই, একটা ন্যারেশন করতে 2 থেকে 3 দিন লাগে। তো আমরা জাস্ট 5 থেকে 10 মিনিটে শুধু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো শুধু আমি জানি আপনারা পারেন, শুধু ধারণাটা মাথায় রাখেন তাই হবে। ন্যারেশন হলো উক্তি বিষয় কি, যে বক্তার বক্তব্যকে কি বলা হয়, উক্তি। এখন একজন বক্তা কথা বলতে পারে, তো যদি আমরা বক্তার কথাকে আমরা দুইভাবে উপস্থাপন করতে পারি। সরাসরি বক্তা যে বলেছে সেভাবে উপস্থাপন করতে পারি, আবার আমরা আমাদের ভাষায় উপস্থাপন করতে পারি। রবীন্দ্রনাথ স্যার বড় ব্যক্তিকে এখানে এসে লাভ নাই, ঠিক আছে। এখন ধরেন যে আমি আমি যদি বলি যে রহিম বলেছে আমি ভালো আছি, আমি সরাসরি বললাম। রহিমের কথাটাকে যদি আমি বলি রহিম বলেছে যে সে ভালো আছে, দেখেন রহিমের কথাকে যদি আমি আমার ভাষায় আক্রমণ হচ্ছে, রহিমের কথা যদি রহিমের ভাষায় বলি তাহলে কিন্তু আক্রমণ হতে। এই জন্য আমাদের ন্যারেশন হলো 2 প্রকার। আপনারা এই বিষয়টা হয়তো সবাই জানেন যে ন্যারেশন 2 প্রকার। ন্যারেশন 2 প্রকারের মধ্যে কি, একটা হলো ডিরেক্ট আর একটা হলো আপনাদের কি ইনডিরেক্ট। একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো আপনাদের ইনডিরেক্ট ন্যারেশন। তো যদি ওই যে বক্তার বক্তব্য হুবহু তার ভাষায় বলি তখন সেটা হলো ডিরেক্ট, আর যখন বক্তার বক্তব্যকে আমাদের ভাষায় বা অন্য জনের ভাষায় বলি তখন সেটা হলো ইনডিরেক্ট। এখন এই যে ন্যারেশনের 2টা অংশ থাকে, আপনারা হয়তো বা জানেন, রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টিং স্পিচ। তো আমাদের মূলত যে পরিবর্তনটা হয় সেটা কিন্তু রিপোর্টিং ভার্বে আমাদের তেমন বেশি পরিবর্তন হয়, রিপোর্টিং স্পিচে পরিবর্তন হয়। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট পরিবর্তন হয়, মানে মূল কথা পার্সন পরিবর্তন হয়, টেন্স পরিবর্তন হয়, কিছু অ্যাডভার্ব থাকলে সেগুলো পরিবর্তন হয়। আর রিপোর্টিং ভার্বে যেটা পরিবর্তন হয় সেটা হলো টেন্স অনুযায়ী, টেন্স বলতেছি, সেন্টেন্স অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বে সেড,
আস্কড, ইনকোয়ার, প্লে এই শব্দগুলো বসে। রিকোয়েস্ট বোঝালে কি রিকোয়েস্টেড, অর্ডার করলে মানে এক একটা টেন্স অনুযায়ী মানে সেন্টেন্স অনুযায়ী এক একটা শব্দ বসে। আর মূল যে টেন্সগুলো সেগুলো কিন্তু আমাদের রিপোর্টিং স্পিচে হয়। তো আপনারা কিন্তু এই বিষয়গুলো জানেন। তো সেই ক্ষেত্রে আমরা তো এত বিস্তারিত আলোচনা এখন এইভাবে করা যাচ্ছে না, তারপরে আমি মনে করলাম আপনারা সব জানেন। তো এখন দেখেন এই ক্ষেত্রে যে আমাদের প্রশ্নটা আছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, প্লিজ গো দেয়ার। যদি আপনি এই প্রশ্নটাকে যদি একটু মনোযোগ সহকারে বোঝেন তাহলে এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কী করা হচ্ছে, রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তো রিকোয়েস্ট করা বোঝালে অবশ্যই কী হবে, আই অ্যাম রিকোয়েস্টেড, আমাদের রিপিটিং ভার্বে রিকোয়েস্টেড করা থাকবে, এবং এই যে ইনভার্টেড কমা উঠে যে আমাদের কি বসবে, টু বসবে। এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। তারপরে বাদ বাকিটুকু আমাদের টেন্স বা সাবজেক্ট পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। তো দেখেন আমরা যদি অত কিছু নাও বুঝি, প্লিজ গো দেয়ার ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট করতেছে, রিপিটিং ভাবে রিকোয়েস্টেড করা থাকবে। দেখেন আই এম সেইং, তাহলে হবে না, গো দেয়ার হবে না, টোল্ড হবে না, ভাই টোল্ড হইতো যদি আমাদের এই রিকোয়েস্ট না থাকতো। ঠিক আছে, এখন অন্য কিছু থাকতো। তো এই আমাদের রিকোয়েস্ট ডিরেক্ট দেওয়া আছে ভাই। ঠিক আছে, টোল্ড হলো যখন আমি ভার্বটা বুঝবো না, যে আদেশ দিচ্ছে না উপদেশ দিচ্ছে না কি দিচ্ছে কোনো কিছুই বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমাদের হলো টোলটা আমরা পেতে পারি। আলাদা দেখা যাচ্ছে। তো আপনাদের প্রশ্নটা খুবই খুবই সহজ করে। আর এই প্রশ্নগুলো কিন্তু নার্সিং এর বছরের প্রশ্ন, একটু এইগুলাই ঘুরে ফিরে আসবে। প্রশ্ন আপনাদের মনে হবে না আপনারা বিশেষ পরীক্ষা দিচ্ছেন না, আপনাদের প্রশ্ন ওইভাবে প্যাচ দেবে। তারপরে তো বিশেষ পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়ে, তাই না? যেমন 2000 সালে বিশেষ পরীক্ষা হয়েছে নার্সিং পরীক্ষা এক সপ্তাহ আগে। তো নার্সিং পরীক্ষার বিশেষ পরীক্ষাও প্রশ্ন দিয়েছে এবং আজের পরীক্ষাও দিয়েছে। ঠিক আছে, দেখে তাদের কাছ থেকে একটাও পাইছে, তারা বলে ইস আমরা যদি বিশেষ প্রশ্নের পরীক্ষা দিতাম তাহলে চান্স হয়ে যেত। নার্সিং এর প্রশ্নই কঠিন, বিশেষ এর প্রশ্ন সহজ। তাও বলছি হ্যাঁ ভাই তোরা যা বলছিস তাই সঠিক। তো ভাই যাই হোক, এই যে এই কঠিন প্রশ্নগুলো একটু বোঝেন, হয়ে যাবে। ভাইয়া কথা বোঝা যাচ্ছে না, আচ্ছা নেট প্রবলেম। আসেন তাহলে এটার অ্যান্সার হলো আমাদের বি, এটা আমাদের অ্যান্সার হলো কত, বি। দেখেন আমাদের বি নাম্বার অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা এখন আসেন 9 নাম্বার কোশ্চেনে। দেখেন 9 নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে, রিপোর্ট দ্য ফলোয়িং, বলছে ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা এটাকে হলো আমাদের ডিরেক্ট স্পিচে আছে, এটাকে আমাদের কি করতে হবে, ইনডিরেক্ট নিতে হবে। তো বলছে দেখেন শি সেড টু মি হাউ ডিড ইউ ইট। আচ্ছা তাই থাক। এখন মূল কথা কি ভাই, আমাদের এই সেন্টেন্সটাকে কি করতে হবে, ইনডিরেক্ট করতে হবে। তো ইনডিরেক্ট করার আগে এই সেন্টেন্সটা কি একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমাদের মূল কথা, ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আমাদের রিপোর্টিং ভার্বে হয় আস্কড বসবে, না হলে ইনকোয়ার শব্দটা বসবে। কি বসবে, আস্কড অথবা ইনকোয়ার। একটু বানানটা ভুল লিখছে, ইউআইআরইডি। ঠিক আছে, আস্কড অথবা ইনকোয়ার শব্দটা হলো রিপোর্টিং ভার্বে বসবে। তো আমরা যদি দেখতে যাই যে রিপোর্টিং ভার্বে কিন্তু এখানে সেইড আছে ভুল, এটা সেইড আছে এটা ভুল। দেখেন আমরা কিন্তু আস্কড অথবা ইনকোয়ার এই দুইটা শব্দ বুঝতে পারছি। তো এই দুইটার ধরেই দেখেন এখানে সেইড এখানে সেইড, তাহলে এই দুটো ভুল, তাহলে আমাদের এখানে বানানটা ভুল আছে ইনকোয়ার। ঠিক আছে, তারপরে আপনারা বিষয়টা একটু বুঝে নেন। বললাম তো তাড়াহুড়া করে স্লাইড তৈরি করাতে জাস্ট অনেকটা মিস্টেক আছে। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা রাইট হবে। তো এখন আমার পরবর্তী এইতে যেতে হবে, ধাপে যেতে হবে। মাথায় রাখবেন যে এই যে এইখানে একটু ভালো করে খেয়াল করেন যে এইখানে যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা, আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কোনো ইন্টারেক্টিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ইনডিরেক্টে যে, ঠিক আছে, এই ডাব্লিউএস কোশ্চেন হুবহু বসে যায়। কিন্তু এইখানে যদি কোনো অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন শুরু করা হয়তো তখন এই যে আপনাদের ইনভার্টেড কমা উঠে এইখানে ই অথবা ওয়েদার বসতো, ই অথবা ওয়েদার বসতো। তো আমরা যদি এখন দেখতে যাই, দেখেন এই যে রিনাবার এখানে ই বসছে, ই তো বসবে না ভাই, আমরা তো জানি দেখেন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে তাহলে ডাব্লিউএস কোশ্চেন হুবহু থাকবে, এখানে ই বা ওয়েদার বসবে না। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে ডি নাম্বারটা মাখে, তার মধ্যে সঠিক অ্যান্সার কি এ। শুধুমাত্র একটু ধাপ এবং এই ক্যালকুলেশনগুলো করতে কিন্তু হিউজ পরিমাণে টাইম লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে বিষয়গুলো সলভ হয়ে যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন এখন আমাদের পরের কোশ্চেন দেখেন, আমাদের অ্যান্সার হলো এটা হি ইনকোয়ার্ড
অফ মি হাউ আই হ্যাড ডান ইট। বাদ বাকি কিছু দেখাই টাইম নেই, এত কিছু দেখে সলভ করতে গেলে 1 ঘন্টায় 60টা এমসিকিউ সলভ করতে পারবেন না ভাই। তো সেই ক্ষেত্রে বুঝে বুঝে অল্প অল্প বিষয়গুলো ইজিলি ধরবেন, চলে যাবে। 3টা প্রশ্ন অপশন এমনি ভুল থাকবে, আপনার প্রশ্ন কত সহজ ভাবেন, আপনার চোখের সামনে সঠিক অ্যান্সার দেওয়া আছে, শুধু একটা টিক দিয়ে দেবেন, তাই রাইট হয়ে গেছে। তার মধ্যে জাস্ট একটু লজিক খাটাতে হবে, তাই আর কি। দেখেন 10 নম্বর কোশ্চেনে কি বলছে যে আই সেড টু দ্য বয় আর ইউ আকিব। আচ্ছা, আবার কিন্তু আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে একই কথা, তাহলে সেইড টু দ্য বয় যেহেতু আছে, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে আস্কড অথবা কি বসবে, ইনকোয়ার। তো আস্কড অথবা ইনকোয়ার ধরলে এই টোল বাদ সেইড বাদ, দুইটা অটোমেটিক বাদ। এখন এইখানে দেখেন অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন করা হয়েছে, তাহলে ইনভার্টেড কমা উঠে যায় কি বসবে, ইফ অথবা ওয়েদার। তো ইফ অথবা ওয়েদার আমরা বসাবো। তাহলে দেখেন এখানেও ইফ আছে, এখানেও ইফ আছে, ও সরি, এটা তো আমরা বাদই দিয়ে দিচ্ছি। তাহলে এই দুইটার মধ্যে রাইট, যে রাইটের মধ্যে দেখেন এখানে ইফ আছে, কিন্তু এখানে আছে কি দ্যাট, এখানে কি আছে দ্যাট, তাহলে কি এটা হবে না, তাহলে বি নাম্বার অপশন বাদ। অটো আমাদের রাইট কি সি নাম্বার। আর কিছু দেখার টাইম নেই, টেন্স সেন্স, এটা সেন্স, সাবজেক্ট পার্সন সেন্স, এত কিছু ধরারই প্রয়োজন নেই আমার। এত কিছু ধরতাম যদি দেখতাম যে সবগুলো অপশন আছে, তো একটা একটা করে আমরা ভিতরের দিকে ঢুকতাম। এই হলো আমাদের সিস্টেম। তো আপনাদের নার্সিং পরীক্ষার এগুলো কিন্তু সব বিগত বছরের প্রশ্ন, তো 2টা অপশনের মধ্যে আমাদের কি হয়ে যাচ্ছে, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রেখে সামনের দিকে করবেন, অটো হয়ে যাবে। দেখেন 10 নম্বর অ্যান্সার ছিল সি। এখন দেখেন 12 নম্বর প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে, মে ইউ লিভ লং। এটা কিন্তু আপনাদের কি সেন্টেন্স, আপনারা সবাই জানেন, এটা অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। কারোর জন্য ভালো কিছু কামনা করা বা কাউকে অভিশাপ দেওয়া, এই সব কিছু কি করা হয়, ভালো ভালো কামনা, খারাপ কামনা সব কিছু করা হয় আপনাদের অপটেটিভ সেন্টেন্স দ্বারা। তো এই যে অপটেটিভ সেন্টেন্স, এখানে তো আমাদের কি আছে, হুইচ কাইন্ড অফ সেন্টেন্স দিস, কথাই নাই, অ্যান্সার কি অপটেটিভ সেন্টেন্স। এবং আরো সহজ, ইংলিশে অপটেটিভ সেন্টেন্সে মে অথবা কি থাকবে, মাইট থাকবে, মে অথবা কি থাকবে, মাইট। এইগুলো দ্বারা কোনো কিছু কামনা করা বোঝাবে, আর কোনো কিছু না, ঠিক আছে। আমাদের তো আর কোনো কিছু চাই না, এই প্রশ্ন আপনাদের এখানে দিয়ে দিল কেন। আচ্ছা, এটা হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন এই প্রশ্নটা এই টপিক রিলেটেড না, সেজন্য আমি এটা ব্যাখ্যা করলাম না। এটা হলো আমাদের রাইট ফর্ম ভার্বে, আমি এটা সলভ করে দিচ্ছি, সেজন্য এটা আমি এখানে বিশ্লেষণ করলাম না। 13 নম্বর প্রশ্নটা আমরা স্কিপ করলাম, করে আমরা 14 নম্বর প্রশ্ন যাচ্ছি। ওকে, 14 নম্বর প্রশ্ন। এখন দেখেন আমাদের ন্যারেশনে তেমন বেশি আমরা আলোচনা করিনি, ন্যারেশন থেকে এই টুকটাক এই প্রশ্নগুলোই আসে। ন্যারেশন আপনারা ক্লাস 1 to 8 পড়াশোনা করছেন, তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় ভাই, আপনারা আমাদের এই বইগুলো সংগ্রহ করে এর ভিতরে মোটামুটি বিস্তারিতভাবে সুন্দর করে ন্যারেশন বাট সব টুকটাক টপিকসগুলো লেখা আছে, এই লেখা টপিকসগুলো একটু পড়বেন, পড়লেই দেখবেন মোটামুটি হয়ে গেছে। তারপরে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাদেরকে নক দেবেন, আমরা আপনাকে বুঝিয়ে দেব, বুঝতে পারছেন। ওকে, তো আসেন আমরা হলো পরবর্তী। এখন হলো আমরা এই যে আমি একটা টপিক্সকে এবছর সবচেয়ে লেস ইম্পর্টেন্ট ধরছি, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই টপিক্স থেকে গত বছর 2টা প্রশ্ন আসছে, তো এই বছর এই টপিক্স থেকে প্রশ্ন নাও আসতে পারে, ঠিক আছে। কেন এই টপিক্স বিগত 8 থেকে 10 বছরের মধ্যে দেখা গেছে 4 থেকে 5টা প্রশ্ন, তার মধ্যে বিগত বছরই 2টা প্রশ্ন হয়েছে। তো এইবার প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তারপর আসলে একটা আসতে পারে। তো ঠিক আছে, আমরা যদি একটা ক্যাটাগরি প্রশ্ন বিগত বছরগুলো এসেছে, ওই ক্যাটাগরি প্রশ্নগুলো ইনশাল্লাহ রিপিট হবে, ভয় পাওয়ার কিছু নাই। তারপর যদি ভয় পান, আমরা সব নিয়মে দেখেন একটা পেজের মধ্যে এখানে কত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, এই নিয়ম বিস্তারিতভাবে পড়বেন। আর টুকটাক আমি যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি, এই প্রশ্নগুলো সলভের মধ্যে থেকে বুঝে নেন, আশা করি কমন পড়বে। আমি বই থেকে ওরা দেখায় দিই আপনাদের। দেখেন এই যে যারা এখানে আছেন যে পজিটিভ, এটা হলো আপনাদের কি টিক ডিসেন্স, দেখেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ, সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। পজিটিভ টু সুপারলেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, সবগুলো নিয়মই এইখানে সুন্দর করে দেওয়া আছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো যারা বইটা আছে তারা এখান থেকে দেখবেন, আর যাদের কাছে বই নেই তারা যত দ্রুত পারেন বইটা সংগ্রহ করে নেবেন। আসেন আর আমরা এখানে এটা সলভ করার চেষ্টা করি। দেখেন বলছে কি, আই ওয়াজ গ্ল্যাড টু হিয়ার ইউর সাকসেস, মেক দ্য সেন্টেন্স কমপ্লেক্স।
ঠিক আছে, তার মানে কি আই ওয়াজ গ্লাড টু হিয়ার, এটা কিন্তু ধরেন যে একটা সেন্টেন্স। তারপরে ইওর সাকসেস কিন্তু আর একটা সেন্টেন্স, কারণ এখানে কিন্তু আমাদের ধরেন যে দুইটা ফাইনাইট ভার্ব আছে। তো এখন এইটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন একটা ধরেন যে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত করতে হবে। তো যদি আমরা দেখেন হিয়ারিং ইওর সাকসেস আই ওয়াজ গ্লাড, এখানে কিন্তু কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নাই। তারপর দেখেন আই ওয়াজ গ্লাড অ্যান্ড, এই অ্যান্ড কিন্তু কোনো সাবঅর্ডিনেট কনজাংশন না, এটা মাথায় রাখবেন। আপনাদের একদম সহজ করে একটা বিষয় বুঝাই, আপনার বিষয়টা বোঝেন, তাহলে আপনারা মাথায় থাকবে। এই যে একটা সূত্র ভালো করে মাথায় রাখেন, ফ্যান ভয়েস, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশন ছাড়া বাদ বাকি যেগুলো আছে ওগুলোকে সাবঅর্ডিনেট হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন। এখন ফ্যান ভয়েস বলতে এখানে কি এফতে হলো কি ফর, এই ফরও মাঝে মাঝে কনজাংশনের কাজ করে এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। এতে হলো ওয়ান্ড, এনতে হলো আপনাদের নাইদার নর, নাইদার ডট ডট নর, অথবা আর একটা হয় নট অনলি ডট ডট বাট অলসো, বা আর একটা শব্দ হয় নেভার দি লেস। তো এই তিনটা হলো এন দ্বারা হয়, বিতে হলো আপনাদের বাট, ঠিক আছে, ওতে হলো ওয়ার অথবা আদারওয়াইজ, ওয়াইতে হলো ইয়েট, ইতে হলো ইলস, এসতে হলো সো। তো এই যে ফ্যান ভয়েস, এই ফ্যান ভয়েসের এই শব্দগুলোকে হলো কোঅর্ডিনেট কনজাংশন, যেগুলো হলো কম্পাউন্ড সেন্টেন্সে বসে, যেগুলো কি বসে কম্পাউন্ড সেন্টেন্সে বসে। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো হলো আপনাদের কোথায় বসবে, কম্পাউন্ড সেন্টেন্সে বসবে। আর বাদ বাকি যখন হোয়েন, হোয়ার, হুইচ, সিন্স, ফর আর অনেক আছে, এগুলো হলো আপনাদের কমপ্লেক্স সেন্টেন্সে বসবে। আর সিম্পল সেন্টেন্স তো আপনারা জানেনই, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আর হলো এক্সটেনশন থাকবে, এক্সটেনশন এখানে যাই কিছু থাকতে পারে। আর আপনাদের কম্পাউন্ড সেন্টেন্স আমি এতক্ষণ যা যা পড়ালাম, যেগুলো বললাম, কম্পাউন্ড সেন্টেন্সে আপনাদের কি থাকবে, এই ফ্যান ভয়েস থাকবে। বড় হাতে লিখলাম, আপনারা এই ফ্যান ভয়েস থাকবে। এই ফ্যান ভয়েসের বাইরে বাদ বাকি যে কনজাংশনগুলো আছে সেগুলো থাকবে হলো আপনাদের কমপ্লেক্স সেন্টেন্সে, এগুলো থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। তো যদি আমরা সেই অনুযায়ী ধরি তাহলে দেখেন আমাদের কিন্তু সেই অনুযায়ী কি হচ্ছে, এটা ভুল, এটাও হচ্ছে না, ঠিক আছে। আই ওয়াজ গ্লাড টু হিয়ার, ঠিক আছে, দেখেন দ্যাট ইউ উইল সাকসেস, এখানে তো আমাদের ইউ উইল সাকসেস, এখানে আমাদের একটা পাস্ট টেন্স আছে, পাস্ট, এটা আমাদের দেখেন দ্যাট আছে, এটাও আমাদের দ্যাট আছে, দুটো রাইট হতে পারে, কিন্তু এখানে আমাদের পাস্ট টেন্স আছে একটা অংশ, কিন্তু এখানে ইউ উইল সাকসেস, তো এটা তো আমাদের ফিউচার টেন্স আছে, আমাদের টেন্স অনুযায়ী হচ্ছে না, সেই জন্য আমাদের শুধুমাত্র ডি নাম্বারটা অ্যান্সার হবে, যে আই ওয়াজ গ্লাড টু হিয়ার দ্যাট ইউ হ্যাড সাকসেস। এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টে ডান লিখুন, তারা কমেন্টে ডান লিখে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যান, এবং আমি পরবর্তী প্রশ্নের ব্যাখ্যা অলমোস্ট দিয়ে দিছি ভাই। এই জিনিসগুলো এতটুকু বিস্তারিত যে একটা ক্লাস যদি আমি A to Z নিতে চাই 2 থেকে 3টা ক্লাস এর উপরে লাগবে, তো সেই বিষয়গুলো আপনাদেরকে 5 থেকে 10 মিনিট, আর এইটাই তো এখন প্রয়োজন। শেষ সময় এসে কি পুরো বই পড়ার টাইম 12 বছরের পর কি এই 12 মিনিটে পড়া সম্ভব? তারপরে যতটুকু দেওয়া পসিবল ততটুকু দিচ্ছি, সবাই এইটুকু নিয়ে পরীক্ষা অ্যান্সার করতে পারেন। তো সবাই বুঝে থাকলে একটু কমেন্টে ডান লিখুন, আমি আপনাদের একটু কমেন্টটা দেখি। ওকে ভাইয়া, বই নিতে হলে আমাদের ইনবক্সে নক করতে হবে, বই নিতে আমাদের ইনবক্সে নক করুন, আমরা ওইটা আপনাকে পাঠিয়ে দেব। যাদের বই নিতে হবে তারা আমাদের ইনবক্সে নক করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা ক্লাসটা শর্ট করি, আপনারা অনেকক্ষণ ক্লাস করতেছেন, বোরিং হয়ে যাবেন, তো ক্লাসটা শেষ করে দেয়। দেখ এখানে আমাদের আছে হুইচ অন অফ দ্য সেন্টেন্স ইজ কম্পাউন্ড, একটু আগে তো বলছি কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, ফ্যান ভয়েস থাকবে। দেখেন একটু আগে কি বললাম, ফ্যান ভয়েস থাকবে, মানে দুইটা সিম্পল সেন্টেন্সকে একটা ফ্যান ভয়েস দ্বারা যুক্ত করা হবে। তো এখানে কি আমাদের ফ্যান ভয়েস আছে, দেখেন তো উইনিং টু, উইকনেস, আই ক্যান নট ওয়ার্ক, এটা নাই, ফ্যান ভয়েস নাই। দেখেন অ্যাজ আই, এস তো আমাদের কোনো ফ্যান ভয়েস না, ঠিক আছে। তারপরে দেখেন বলছে আই এম টু উইক
টু ওয়াক, এটাও তো আমাদের কোনো ফ্যান ভয়েস না, কিন্তু দেখেন আই এম উইক বাট, এই যে আমাদের বি বাট, তাহলে আমাদের অ্যান্সার হলো কি সি। তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, এইটা। তো সবাই একটু এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন আসেন, আমাদের অনেকগুলো টপিকস আজকে যে শর্ট করে আমি পড়ানোর চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝতে পারছেন। আমার ক্লাস শেষ পর্যায়ে দেখেন আমাদের হলো এটার অ্যান্সার এটা। পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখেন ক্যান ইউ টেল মি হোয়েন, ঠিক আছে। আচ্ছা, হোয়েন হলো আমাদের একটা কোঅর্ডিনেট কনজাংশন, এবং এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয়। আর কমপ্লেক্স সেন্টেন্সে দেখেন এই পাশে যে একটা সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই কি হবে, আর একটা সেন্টেন্স থাকবে। তো আর একটা সেন্টেন্স থাকলে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। এই ভার্বটা হলো ফাইনিট ভার্ব, এই ভার্বটা হলো কি থাকবে আপনাদের, ফাইনিট ভার্ব থাকবে। তো ফাইনিট ভার্ব এক্সটেনশন, তো আপনি একটু একটা ভালো করে সেন্টেন্স বোঝেন যে নিচের কোন সেন্টেন্সে সাবজেক্ট ফাইনিট ভার্ব অথবা এক্সটেনশন উপস্থিত আছে বা বিদ্যমান আছে, নিচের কোন অংশে। দেখেন দ্য 10 লিভস, আচ্ছা এটা আমাদের রাইট হতে পারে, এক্সটেনশন নাই, ব্যাপার না, সাবজেক্ট আছে, একটা বাইনিট ভার্ব আছে। দেখেন আবার ডাস শুরুতে চলে আসে, আমাদের সেন্টেন্স কি ডাস শুরুতে আসবে না, এটা ভুল। ঠিক আছে, আমাদের প্রথমে আসবে সাবজেক্ট। আমরা তো বলছি যে এই ধরনের সেন্টেন্সগুলোতে আমাদের কি থাকবে, পরে সাবজেক্ট থাকবে, ফাইনিট ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে। তো সে অনুযায়ী আমাদের পরবর্তী তিনটাই রং, শুধুমাত্র আমাদের এটা, আমাদের এক্সটেনশনটা বাধ্যতামূলক না, এটা কিন্তু বাধ্যতামূলক না। আমরা এটা থাকলেও চলবে, না থাকলেও চলবে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, এ নাম্বার। তো আমাদের 16 সঠিক অ্যান্সার হলো কত, এ। ওকে, আমাদের ক্লাস প্রায় আমরা শেষ করে চলে এসেছি, আর কয়েকটা প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা সলভ করে ক্লাসটা শেষ করে দেবো। আজকে অনেক তাড়াহুড়া করে হয়তো বা পড়াতে পারি বা ফার্স্ট পড়াতে পারি, তবে আপনারা না বুঝলে ক্লাসটি টেনে বারবার দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আর আমরা পরীক্ষার আগে আপনাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, যেখানে 200-300 কোশ্চেন খুব শর্টকাট এতে সলভ করব, এবং সেটা ডিপেন্ড করে আপনাদের উপস্থিতির উপর, আপনাদের আগ্রহের উপর। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমরা ম্যারাথন ক্লাস দেবো, এবং 200-300 কোশ্চেন সলভ করার মাধ্যমে ইনশাআল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় যাতে না আসে, এবং ওই রুলসের বাইরে কোনো প্রশ্ন না আসে, সেভাবে আমরা প্রশ্নগুলো সেট করে আপনাদের পড়িয়ে দেব। তো এটার জন্য আপনাদের আগ্রহ থাকতে হবে। আচ্ছা ওকে, আপনাদের আগ্রহ আমরা পরে একটা পোস্টের মাধ্যমে ওটা নিয়ে নেব। তো এখন আসেন আমরা এই ক্লাসটা যত তাড়াতাড়ি করে শেষ করে ফেলি, এমনি ক্লাস শুরু করতে লেট হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ক্লাস দিলে আপনারাই বোরিং হবেন। দেখেন এখানে বলছে does she go to school, এখানে বলছে দ্য অ্যাফার্মেটিভ ফর্ম। আচ্ছা এটা একটা আপনার কি আছে বুঝেন, এটা হলো ইন্টারগেটিভ ফর্ম আছে। ইন্টারগেটিভ ফর্মে আমি তো বলছি WH কোশ্চেন, সাবজেক্ট, তারপরে হলো আপনার অক্সিলারি ভার্ব বা যে কোনো কিছু, বা আপনাদের অক্সিলারি ভার্ব শুরুতে থাকবে, পরে লাস্টে হলো কি হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, নর্মাল একটা গঠন থাকবে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তো এইটাকে যদি আমরা সাবজেক্ট ভার্ব এক্সটেনশনে যাই, তাহলে আমাদের দেখেন কোথায় আমাদের সাবজেক্ট, এবং যেহেতু এটা ডাজ আছে, একটু কথাটা ভালো করে বোঝেন, তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা আমাদের কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমাদের যখন আমরা অ্যাফার্মেটিভে যাব, তখন একটা সাবজেক্ট আসলো আছে, বুঝলাম এখানে সাবজেক্টকে সি চলে আসছে, সি চলে আসার পর এখানে অ্যাফার্মেটিভে আর ডাজ বসবে না, অ্যাফার্মেটিভে ডু ডাজ ডিড বসবে না। অ্যাফার্মেটিভে মাথায় রাখবেন, অ্যাফার্মেটিভে আপনাদের ডু ডাজ ডিড কখনোই বসবে না, বসবে অ্যাফার্মেটিভটা যদি নেগেটিভ হয়। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যখন নেগেটিভ হবে তখন ডু ডাজ ডিড এদের একটা নট বসবে, আদারওয়াইজ কখনোই সাবজেক্টের পর ওইভাবে আপনাদের ডু ডাজ ডিড এভাবে বসবে না। বুঝতে পারছি এটা? তো দেখেন তাহলে এখানে কিন্তু আমাদের ডাজ বসবে না, ঠিক আছে। তারপরে যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাজও বসবে না। তো হ্যাজ না বসলে আর একটা বিষয় আমি খেয়াল করেন, দেখেন আমাদের সাবজেক্টকে শির পর কিন্তু সবসময় ভার্বের কি বসে, এস বেস ফর্ম। তো সেক্ষেত্রে এখানে আছে শুধু গো, তাহলে এটাও রাইট হবে না। তো আমাদের সঠিক অ্যান্সার হলো ডি নাম্বার, যে শি গোস টু স্কুল, শি গোস টু কি হবে আমাদের, স্কুল। এটা হলো সঠিক ফর্ম। অনেকেই আবেগে শি গো টু স্কুল দিয়ে দেবে, এগুলো অনেক কিছু ফ্যাক্ট আছে যেগুলো আমরা রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এলিমেন্ট ক্লাসে কিন্তু বিষয়টা বুঝিয়ে দিছি। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে 17 সঠিক অ্যান্সার কি হবে আমাদের, আচ্ছা এখানে গো টু স্কুল দিচ্ছে, সে রাইট অ্যান্সার ভুল দিচ্ছে, এটা হলো হবে গোস টু স্কুল। বুঝা যাচ্ছে বিষয়টা? ওকে, আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে, দেখেন এখানে হলো একটা
আপনাদের কমপ্লেক্স সেন্টেন্স দিচ্ছে। ইট অলওয়েজ পিওরস, মানে ইট অলওয়েজ পিওরস ওয়েন ইটস রেন। এই অংশ দুইটা অংশ যেহেতু আছে, এটাকে যখন আমরা নেগেটিভ করবো তাহলে দুইটা অংশে আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তো অলওয়েজ যদি থাকে কোনো সেন্টেন্সে, সেটাকে নেগেটিভ করতে এখানে বসে নেভার। অলওয়েজ থাকলে কি বসে, নেভার বসে। আর যদি নর্মাল কিছু থাকে তখন আমরা এখানে অক্সিলারি ভার্ব নিয়ে এসে ধরেন যে সেন্টেন্সটাকে কি করি, নেগেটিভ করি। অক্সিলারি ভার্ব সেন্টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ। ডাজ হলো আপনাদের কোথায় বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আদারওয়াইজ সবগুলোতে নর্মাল বসে। তো দেখেন আমাদের অলওয়েজ তো এটা আছে, এটা হবে না। দেখেন এখানে আমাদের বলছে ইট নেভার, কিন্তু পরেরটাকে কিন্তু আমাদের কোনো নিয়ে নাই, এটাও ভুল। এখানে নেভার আছে বাট এই পরের অংশটুকু হয় না, এটাও আমাদের সঠিক অ্যান্সার হলো বি। যদি আবার ওইটা না ধরে ফুলই ধরতে যাই, দেখেন ইট অলওয়েজ পিওরস, তাহলে দেখেন ইট নেভার পিওরস, পয়েন্ট ঠিক আছে। তারপরে ইট, যেহেতু এটা আমরা নেগেটিভ করবো, রেন্স আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের কি করতে হবে, যে ডু অথবা ডাস, তাহলে ইটের সাথে কি বসে, ডাস। ইট ডাস নট রেইন, ঠিক আছে। আর যখন ডু ডাজ বসাবো তখন কিন্তু এই ভার্বের সাথে এস বা ইয়েস বসবে না, তখন ভার্বের ডিরেক্ট বেস ফর্ম বসবে, ডু ডাজ ডিড। আমি রাইট ফ্রম ভার্বের ক্লাসে কিন্তু সুন্দর করে বলছি যে ডু ডাজ ডিড এদের পর সব সময় ভার্বের কি বসবে, বেস ফর্ম বসবে। ভাই রুলসের মধ্যে গেলে কোটি কোটি রুলস, এত রুলস কি পাওয়া যাবে এখন? আর আপনারা তো সব করে ফেলছেন, শুধু এখন রিভাইজ হচ্ছে, দেখেন আপনারা কেমন পারেন বা কতটুকু মনে রাখতে পারেন, ঠিক আছে। ওকে, আমাদের প্রশ্ন আজকের মতো শেষ। এটা আমাদের অন্য একটা টপিক্সের প্রশ্ন এখানে ঢুকে গেছে। আমাদের লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো সবাই লাস্ট কোশ্চেন অ্যান্সারের পাশাপাশি জানাবেন যে ক্লাস করে কি আসলে আপনাদের উপকার হলো, বা আপনারা উপকৃত হতে পেরেছেন, বা আমরা আপনাদের কোনো প্রকার উপকার করতে পেরেছি, বা ক্লাসটা আপনাদের কেমন লাগলো, সবাই একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। এই লাস্ট কোশ্চেন অ্যান্সার করার মধ্যে দিয়ে আপনারা বিষয়টা আমাদেরকে জানান, ঠিক আছে। আমরা কিছু শেষ করে দেবো। এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন। দেখেন বলছে কি, হি ইজ রিচ বাট অনেস্ট। বলছে যে হোয়াট কাইন্ড অফ দ্য সেন্টেন্স, দেখেন এই যে বাট, আমরা তো বলছি একটু আগে বলছি ফ্যান ভয়েস, ঠিক আছে। এটা থাকলে সেন্টেন্সটা অবশ্যই কি হবে, কম্পাউন্ড। তো কম্পাউন্ড কোথায় আছে, এই যে দেখেন এই যে আমাদের কম্পাউন্ড আছে, এই তাহলে আমাদের অ্যান্সার হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং দেখেন আমাদের ক্লাস শেষ। তো আজকের ক্লাসটি কেমন লাগলো বা সবাই কতটুকু উপকৃত হলেন সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন। আর যারা এখনো আমাদের বইগুলো সংগ্রহ করেননি তারা বইগুলো সংগ্রহ করে নেবেন। এই যে ডিপ্লোমা, মিডওয়াইফারি বা বিএসসি সবার জন্য যে বইগুলো আছে, আলাদা আলাদা বই আছে। বিএসসির বইটা আমি নিয়ে আসতে পারিনি বা সাইটে আছে, তার জন্য আপনাকে আমি দেখাতে পারতেছি না। ওটা হলো একদম কালার একটা বই। তো যারা এখন বইগুলো সংগ্রহ করেন তারা বইগুলো সংগ্রহ করে নেবেন। এবং আজকের ক্লাস সবার কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানান। ওকে, তাহলে আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আপনাদের অন্য সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।